অযৌক্তিক ও ছন্নছাড়া ছবি দেখলে চিনতে পারবেন না বাস্তবের পশ্চিমবঙ্গকে। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, এই ছবিতে সেটাই দেখানো হয়েছে। এই মুহূর্তে যে ছবি নিয়ে উত্তাল রাজ্য থেকে শুরু করে গোটা দেশ। রাজ্যে আপাতত অনেক কম হলে দেখানো হচ্ছে এই ছবি, কিন্তু ছবিটি দেখে এক একজন এক এক রকম ভাবে তাদের মত প্রকাশ করছেন। বলা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থায় নাকি তুলে ধরা হয়েছে এই ছবিটিতে, কিন্তু আস্তে আস্তে যখন ছবিটির রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো আদতে সেটা কিনা ভাববেন। কিন্তু যারা ছবিটি দেখেছেন তাদের কারো হয়তো বুঝতে খুব একটা অসুবিধা হবে না, কোনো বিশেষ অভিসন্ধি নিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটি কে পরিচালনা করেছেন? ছবিটি পরিচালনা করেছেন সনোজ মিশ্র। এবং দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে বাস্তবতা না পাওয়া গেলেও হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হওয়া বিভিন্ন মেসেজের সঙ্গে অনেক কিছু মিল খুঁজে পাচ্ছেন যারা সিনে সমালোচক রয়েছেন তারা। এবং ছবিটি শুরু হয়েছে বাংলাদেশের যে সমস্ত হিন্দু রয়েছেন, অর্থাৎ বাংলাদেশে যারা সংখ্যালঘু, তাদের নিপীড়নের বিষয়টি দিয়ে। যদিও ছবিটি বাংলাদেশের বর্তমান অচল অবস্থা, অর্থাৎ বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার অনেক আগেই বানানো হয়েছে। বিনা প্ররোচনায় বাংলাদেশে যে সমস্ত হিন্দু পরিবার, তাদের উপরে আক্রমণ, মহিলাদের ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ঘটছে, এবং সেখানকার হিন্দু মহিলারা তারা আতঙ্কিত হয়ে ভারতে আসার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। সেই দলে রয়েছেন মায়ানমার থেকে আসা অনেক রোহিঙ্গা মুসলিমও, এবং যাদের স্থান কিন্তু বাংলাদেশেও হয়নি, তাদের ভারতে অনুপ্রবেশ করানো হচ্ছে এবং একাধিক অবৈধ এজেন্সির হাত ধরে তাদের আনা হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সীমান্তে, এবং সেখান থেকে নতুন এজেন্সির হাতে তারা এসে পড়ছেন। এই অনুপ্রবেশকারীরা যখন নতুন এজেন্সির হাতে এসে পড়ছেন, সেখানে থেকে তাদেরকে একটা জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে কি বলা হচ্ছে, মাত্র 2000 টাকা দিতে হবে, তাহলে তাদেরকে অনুপ্রবেশকারীদের যে জাল পরিচয়পত্র, সেই পরিচয়পত্র তৈরি করে দেওয়া হবে। কিন্তু হিন্দুদের তা করা হবে না, শুধুমাত্র মুসলিমদের এই পরিচয়পত্র করা হবে। বরং হিন্দু মহিলাদের বলা হচ্ছে যে তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তবেই তারা এই জাল পরিচয়পত্র পাবেন। অনেকে সেই শর্তে প্রাণ বাঁচাতে রাজিও হয়ে যান, অনেকে রাজি না হওয়ায় দুষ্কৃতীদের বন্দুকের গুলিতে প্রাণ হারান। ভাবতে পারছেন? কিন্তু সুহাসিনী নামে একজন হিন্দু মহিলা, তিনি সেখান থেকে পালিয়ে যান, অর্থাৎ জঙ্গলে এসেছিলেন জাল পরিচয়পত্র তৈরি করার জন্য, তিনি করবেন না, পালিয়ে যান, এসে পড়েন লোকালয়। সুহাসিনী অর্থাৎ যে চরিত্রে এই সিনেমাতে অভিনয় করেছেন আরসিন মেহতা, মূলত তাকে ঘিরেই, এই সুহাসিনী চরিত্রকে ঘিরেই মূল ছবিটা এগিয়ে চলেছে। সুহাসিনী লোকালয়ে এসে পড়েন, সেখানে প্রতীক নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়, এবং প্রতীকের চরিত্রে কে অভিনয় করছেন? প্রতীকের চরিত্রে অভিনয় করছেন ইয়াজুর বারওয়া। তিনি সুহাসিনীর কাছে নিজেকে একজন হিন্দু লেখক হিসাবে পরিচয় দেন। প্রথমে সুহাসিনী বিশ্বাস করে উঠতে পারেন না প্রতীককে, তারপর ধীরে ধীরে তার উপরে আস্থা খুঁজে পান, এবং দুষ্কৃতীদের হাত থেকে সুহাসিনীকে বাঁচাতে প্রতীক তার পরের দিনই সুহাসিনীকে নিয়ে কলকাতাতে চলে আসেন। সেই সময় সুহাসিনীর কাছে প্রতীক পশ্চিমবঙ্গ সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যটা কেমন সেই ধারণা দেওয়ার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের থেকে যে খুব একটা আলাদা রাজ্য এমন কিছু নয়, সেখানকার রাজনীতি একটা বিশেষ ধর্মের মানুষরাই চালনা করেন, তেমনটাও প্রতীক সুহাসিনীর কাছে তুলে ধরেন। এরপর সুহাসিনীকে প্রতীক মুর্শিদাবাদে তার পৈতৃক গ্রামে নিয়ে যান, অর্থাৎ প্রতীকের পৈতৃক গ্রাম মুর্শিদাবাদ, সেখানে সুহাসিনীকে নিয়ে যান। প্রতীক সুহাসিনীকে বলেন এখানে মাঝে মধ্যেই হিংসা হয়, মুর্শিদাবাদে নাকি মাঝে মধ্যেই হিংসা হয়, এমনটা দেখানো হয়েছে। এমনই একটা হিংসার ঘটনায় প্রতীক তার গোটা পরিবারকে হারিয়েছেন। পশ্চিমবঙ্গ তাই তার একদম ভালো লাগে না, তিনি পশ্চিমবঙ্গে থাকতে চান না, তিনি দিল্লি চলে যাবেন, এ কথাও প্রতীক সুহাসিনীকে জানান, এবং সেটা শুনে সুহাসিনীও দিল্লি যেতে চান। কিন্তু ভারতের পরিচয়পত্র তৈরি করতে বেশ সময় লাগবে, এবং 1 মাসের বেশি সময় লাগবে বলে প্রতীক সুহাসিনীকে সে কথা জানান। তখন সুহাসিনী জানান যে সিএএ চালু হয়েছে। তো প্রতীক জানান সিএএ রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এখানে লাগু করতে দেয়নি। এই শুনে খুব ভেঙে পড়তে দেখা যায় সুহাসিনীকে, যেটা দেখানো হয়েছে এই সিনেমাতে। যদিও সিএএ এর আবেদন করা যায় কিন্তু অনলাইন, পশ্চিমবঙ্গ থেকে অনেকে সিএএ এর আবেদনও করেছেন অনলাইনে। এরপর ছবিতে আরো দেখানো হয় প্রতীক স্থানীয় একজন সাংসদ, তার নাম মেহমুদ, এবং তিনি তাকে ভাইজান বলে সম্বোধন করছেন।
তাদের মধ্যে ওই মেহমুদের মধ্যে প্রতীকের সঙ্গে সুহাসিনী সম্পর্কে কথা হয়, যেখানে মেহমুদ সুহাসিনীকে প্রাণে মেরে ফেলার পরামর্শ দিচ্ছেন প্রতীককে। যদিও প্রতীক মহিলাটিকে মেরে ফেলার আগে তার আদর্শের মৃত্যু ঘটানোর পক্ষে সওয়াল করেন, যেটা দেখানো হয়েছে এই ছবিতে। মেহমুদ সাংসদ হলেও কিন্তু তার কট্টরপন্থী হিসাবে তাকে এখানে দেখানো হয়েছে, অর্থাৎ সাংসদরা যেমন হয় তেমন নন তিনি। তার মাথার উপরে ম্যাডামের হাত রয়েছে। প্রশ্ন হচ্ছে ম্যাডামকে বোঝাতে একটি সাদা শাড়ি পরিহিতা মহিলাকে সিনেমায় দেখানো হয়, যাকে নির্মাতারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা করেছেন। ভাবতে পাচ্ছেন? পরদিন সুহাসিনী একটি মন্দিরে পুজো দিতে যান। তখন সুহাসিনীকে প্রতীক জানান গ্রামে মাত্র আর একটি মন্দির অবশিষ্ট রয়েছে, অর্থাৎ বাকি মন্দিরগুলো সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু আমার জানা নেই। কিন্তু সেখানে গিয়েও মনে শান্তি পান না সুহাসিনী, বরং তার মনে প্রশ্ন জাগে, মন্দিরের যিনি পুরোহিত তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা না বলে মুসলিম ধর্ম প্রচার করছেন। আর যেটা শুনে খুব বিরক্তি প্রকাশ করেন সুহাসিনী। বিরক্তি প্রকাশ করে তিনি মন্দির থেকে চলেও আসেন। অন্যদিকে দিল্লি থেকে আসা রিপোর্টার, তিনি এসেছেন এই রাজ্যে, তার নাম প্রজ্ঞা, এবং তার চিত্র সাংবাদিক, তাদের উপর আক্রমণ করতে দেখা যায় সাংসদ মেহমুদ এবং তার সমর্থকদের। এবং প্রতীকের বাড়ির পরিচারিকা, তার নাম কি রোজা, এবং তার সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে সুহাসিনীর। রোজা সুহাসিনীকে একটি দরগায় নিয়ে যায়। সেখানে দুই মহিলার মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়, কিন্তু সেই আলোচনার মধ্যে সব থেকে বেশি প্রাধান্য পায় ধর্ম। আলোচনা হয় কার ধর্ম ভালো কার ধর্ম খারাপ তা নিয়ে। সুহাসিনীকে ধর্মান্তরিত করার জন্য আন্তরিকভাবে চেষ্টাও করেন ওই পরিচারিকা রোজা। যদিও ছবির শেষের দিকে রোজা সুহাসিনীকে জানান তিনি তার স্বামীর দ্বারা প্রতারিত হয়েছেন, যদিও সে বিষয়টা এখানে দেখানো হয়েছে কিনা আপনারা বুঝতে পারবেন। 3 তালাক তার জীবনে ঠিক কতটা অন্ধকার নিয়ে এসেছে সেটাও বোঝান সুহাসিনীকে। অথচ সুহাসিনীকে ধর্মান্তরিত করার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যান রোজা। প্রতীকের একটি ফোন আসে এবং সেই ফোন রিসিভ করেন সুহাসিনী। সেখানে নাকি আতিক খানের খোঁজ করা হয় অপর প্রান্ত থেকে। যে ফোনটি সুহাসিনী ধরেছিলেন সেই ফোনের অপর প্রান্তে যিনি ছিলেন তিনি আতিক খানের খোঁজ করেন, অন্তত তেমনটাই প্রতীককে জানিয়েছেন এখানে সুহাসিনী। ছবির এই জায়গাতে এসে বোঝা যায় প্রতীক আসলে মুসলিম। সে ছদ্মবেশে ঘুরে বেড়াতো। সাংসদ মেহমুদ তার নিজের দাদা। কিন্তু কি অদ্ভুত ভাবে তারপরেও প্রতীকের প্রতি বিশ্বাস ভঙ্গ হয় না সুহাসিনীর। তিনি দিল্লি যাওয়ার জন্য গো ধরলে প্রতীক সুহাসিনীকে বিয়ের প্রস্তাব দেন। শুধুমাত্র পরিচয়পত্র তৈরি করার জন্য বিয়েতে রাজিও হয়ে যান সুহাসিনী, এবং আইনি মতে তাদের বিয়ে হয়। বিয়ে হয় কোথায়? প্রতীকের বাড়িতেই তাদের বিয়ে হয়। আশ্চর্যের বিষয় হলো তখনও সুহাসিনী প্রতীকের আসল পরিচয় জানতে পারেন না। এদিকে তখনই বাইরে একটা হিংসার পরিবেশ তৈরি হয়। কি নিয়ে হিংসার পরিবেশ তৈরি হয়েছে? এক্ষেত্রে প্রতীক সুহাসিনীকে বলেন ভোটের ফল বেরিয়েছে, শাসক দল উল্লাসে মেতেছে এবং যারা শাসক দলকে ভোট দেননি তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে, এবং তার জন্য এই হিংসার পরিবেশ, যারা জিতেছে তারা উল্লাস করছেন। এরপর দিল্লির সাংবাদিক প্রজ্ঞার সঙ্গে সাক্ষাৎ করেন সুহাসিনী। সেখানে সুহাসিনীর সাক্ষাৎকার রেকর্ড করা হয়, এবং যেখানে সুহাসিনীর সাক্ষাৎকার রেকর্ড করা হয় ওই রাতেই প্রতীক মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। প্রতীক সুহাসিনীকে বাড়ির বাইরে বের হতে দেবেন না, তিনি তাকে নিষেধ করেন। দুজনের মধ্যে ব্যাপক উত্তপ্ত বাক্য বিনিময়, যেটা ছবিতে দেখানো হয়েছে। কিন্তু তখনও সুহাসিনী প্রতীকের আসল পরিচয় কিন্তু জানতে পারেন না। এরপরেই ছবিতে দেখানো হয়েছে সাংসদ মেহমুদ এলাকায় শরিয়ত আইন একটা প্রতিষ্ঠার কথা ঘোষণা করছেন, এবং তখনই রোজা নিজের জীবনের গল্প বলেন সুহাসিনীকে, অর্থাৎ সেই পরিচারিকা। দেওরের সঙ্গে তিনি বাড়ির বাইরে বের হয়েছিলেন, এবং সেই বের হনোর শাস্তি স্বরূপ তার স্বামী তাকে তালাক দিয়েছেন, এবং এটাও বলেন সুহাসিনী এখানে সুরক্ষিত নন। আর যেটা শুনে সুহাসিনী খুব ভীতু হয়ে পড়েন। তিনি তড়িঘড়ি দিল্লি যাওয়ার জন্য আবারও সাংবাদিক প্রজ্ঞার সঙ্গে লুকিয়ে দেখা করেন। ঠিক পরদিন দুপুর 2টোয় ট্রেনে করে দিল্লি যাবেন সুহাসিনী প্রজ্ঞার সঙ্গে, এটা ঠিক হয়। এই সময় সুহাসিনীর ভারতীয় পরিচয়পত্র নিয়ে আর কোনো আলোচনা কিন্তু এই ছবিতে দেখানো হয়নি। বাড়ি ফেরার পথে সুহাসিনীকে রোজা ফোন করে প্রতীকের আসল পরিচয় জানিয়ে দেন, অর্থাৎ একটা সিন থেকে আর একটা সিনে জাম্প করা হয়েছে। এবং এটাও বলেন রোজাকে পরিচারিকা হিসাবে প্রতীকের বাড়িতে রাখা হয়েছিল এই জন্যই যাতে তিনি সুহাসিনীকে ধর্মান্তরে উৎসাহ দেন। ভাবতে পারছেন?
বাড়ি ফিরে রোজাকে কিন্তু আর কোথাও খুঁজে পাননি সুহাসিনী। প্রতীকের আসল পরিচয় ধীরে ধীরে জেনে যান সুহাসিনী, এবং এটা জানার পর প্রতীক কিন্তু সুহাসিনীর ওপর শারীরিকভাবে অত্যাচার করা শুরু করেন। মানসিক অত্যাচার তো সেই সঙ্গে চলছিলই। তখন সুহাসিনী প্রতীকের বন্দুক দিয়েই তাকে গুলি করে মেরে ফেলেন, যেটা ছবিতে দেখানো হয়েছে। সেখান থেকে পালিয়ে সুহাসিনী একটা স্টেশনে যান। স্টেশন থেকে কিছু দুষ্কৃতী সুহাসিনীকে তুলে নিয়ে যান, এবং ছবির একেবারে ক্লাইম্যাক্সে একদিকে প্রজ্ঞা যখন সুহাসিনীর সাক্ষাৎকার সেটা সম্প্রচার করছেন, তখন দেখা যাচ্ছে যে অন্যদিকে সাংসদ মেহমুদ তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে একেবারে মরিয়া হয়ে উঠেছেন, এবং তিনি সুহাসিনীকে বিয়ে করছেন, যেটা এই ছবিতে দেখানো হয়েছে। যদিও সুহাসিনী নিকাহ কবুল না করে হর হর মহাদেব বলে একেবারে গর্জন করে ওঠেন। এমন সময় সাংসদের এক শাগরেদ সুহাসিনীর মাথা থেকে তার ধর কার্যত আলাদা করে নেন। সারা ছবি জুড়ে নির্বোধ কিছু দৃশ্য পরপর সাজানো হয়েছে, অর্থাৎ একটা সিন থেকে আর একটা সিনে কার্যত জাম, কোনো সামঞ্জস্য নেই। এবং শিল্পীদের কাঁচা অভিনয় গল্পের প্রতি দর্শকদের যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে তেমনটাও তৈরি করতে পারেনি। ছবির অনেক দৃশ্যে ক্রাইডে থাকা আর্টিস্টরা তারা কিন্তু হাসছেন, এমনটাও কিন্তু দেখা গেছে। ছবির প্রোডাকশন যে খুব একটা উন্নত তেমনটাও বলা যায় না। গ্রাফিক্সের কাজ সেটাও খুব নিম্নমানের, অন্তত ধরা পড়েছে। ছবির নির্মাতারা এই গল্পটিকে পশ্চিমবঙ্গের বর্তমান বাস্তব যে চরিত্র তার সঙ্গে তুলনা করার চেষ্টা করলেও বাস্তবের সঙ্গে যে খুব একটা মিল আপনি খুঁজে পাবেন, অন্তত আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সেটা থেকে অন্তত স্পষ্ট হওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গ নিয়ে গল্প বলা হয়েছে, অথচ পশ্চিমবঙ্গের কোনো এলাকাকেই এই ছবিতে দেখানো হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। এমনকি সাংসদ মেহমুদ এবং তার সঙ্গে যারা দুষ্কৃতী বা তার যারা সহযোগী, তাদের যে লুকে এই ছবিতে দেখানো হয়েছে দেখে মনে হবে তারা যেন কোনো আরব দেশের বাসিন্দা, অর্থাৎ এই রাজ্যের কোনো বাসিন্দা নন। বিশেষ অভিসন্ধি নিয়ে এই ছবিটি তৈরির তালিকা কিন্তু কম নয়। এর আগে অনেক ছবি তৈরি হয়েছে। শুরুটা হয়েছিল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার থেকে, দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরি, এবং বক্স অফিসে এই ছবিগুলো যে খুব একটা ভালো ফল করেছে সেটা আপনারা জানেন। কিন্তু গত কয়েক বছরে তৈরি হওয়া এই ধরনের ছবি খুব একটা যে সাফল্য হয়েছে তেমনটা কিন্তু বলতে পারছি না। মানুষ দেখেছে কিন্তু খুব একটা সাড়া পাওয়া যায়নি। এছাড়া তালিকায় রয়েছে দ্য ভ্যাকসিন ওয়ার, রয়েছে 72 হুড়িয়ে, রয়েছে স্বতন্ত্র বীর সাভারকার, বাই অটল হু, বাস্তার দ্য নাকশাল স্টোরি, রয়েছে জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি, রয়েছে অ্যাক্সিডেন্ট অফ কনস্টেন্সি গোধরা, পাশাপাশি সম্রাট পৃথ্বীরাজ, রাম সেতু বা তেজস। ছবিগুলো একটিও ভালো ব্যবসা কিন্তু করতে পারেনি, এবং যারা ছবি দেখে থাকেন তারাও অন্তত বুঝতে পারবেন যে ছবিগুলো বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করেনি। এবার সেই তালিকায় হয়তো যোগ হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল।